আজ টি-20 বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হবে, যেখানে ইন্ডিয়া খেলতে নামবে নিউজিল্যান্ডের সাথে। 2023 50 ওভারের বিশ্বকাপ ইন্ডিয়া তাতে ফাইনালে উঠেছিল। এই গুজরাটেই ফাইনাল হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। 24-এও টি-20 বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়া উঠেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে সাউথ আফ্রিকাকে হারিয়ে। 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে হারিয়েছিল এই নিউজিল্যান্ডকে। এবং এবারও ইন্ডিয়া টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠল। অর্থাৎ 23 থেকে 26, 23, 24, 25, 26 প্রত্যেকটা আইসিসি ইভেন্টে কিন্তু ইন্ডিয়া ফাইনালে উঠল। এবং তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, একটায় ফাইনালে হেরেছিল, আজ আবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড। এবং দুটো দলকে যদি আমি দেখো আমি প্রথমে নিউজিল্যান্ডের কাছে আসি। আইসিসি ইভেন্টে যদি মোস্ট কনসিস্টেন্ট টিম যদি কিছু দেখা যায়, দ্যাট টিম ইজ নিউজিল্যান্ড। 7টা আইসিসি ইভেন্টে কিন্তু ওরা ফাইনালে উঠেছে। অর্থাৎ আইসিসি ইভেন্টগুলোতে কিন্তু নিউজিল্যান্ড বরাবর খুব ভালো ক্রিকেট খেলে। যদিও চ্যাম্পিয়ন ওরা হয়েছে 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি ইভেন্টে। ওই 2000 সাল ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। মানে আমাদের জেনারেশনে অনেকেই মনে রেখেছে যে সৌরভ গাঙ্গুলি তার ক্যাপ্টেনশিপ প্রথম কোনো আইসিসি ইভেন্টে ফাইনালে উঠেছিল ইন্ডিয়া। ক্রিস গেইলস একটা অসাধারণ ইনিংস খেলেছিল নিউজিল্যান্ডের হয়ে, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কিন্তু নিউজিল্যান্ড ওয়ান ডেতে, মানে আমি একদিনের ক্রিকেটে বলছি, সেটা টি-20 হোক বা 50 ওভারে, আর কোনো আইসিসি ইভেন্ট কিন্তু জেতেনি। ফাইনালে তারা উঠেছে 2015 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 50 ওভারের ফাইনালে উঠে, 2019-এ ওঠে, কিন্তু গত বছরও তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল। কিন্তু একটিবার ছাড়া তারা একদিনের ক্রিকেটে আইসিসির কোনো ট্রফি কিন্তু পায়নি। হ্যাঁ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা পেয়েছে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে, বাট 7বার আইসিসি একদিনের ক্রিকেট, সেটা টি-20 হতে পারে, সেটা 50 ওভারে হতে পারে, ফাইনালে উঠে নিউজিল্যান্ড মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং নিউজিল্যান্ডের পক্ষেও কিন্তু এই যে চাকাটা, সেই চাকাটা একটা ঘোরাবার একটা বড় সুযোগ রয়েছে। আমরা সাউথ আফ্রিকাকে চোপার্স বলে থাকি, বাট নিউজিল্যান্ডও কিন্তু বারবার আইসিসি ইভেন্টে ফাইনালে উঠে তারা পারেনি, হেরে গেছে। বাট এটা ঠিক যে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড বরাবরই খুব ভালো ক্রিকেটটা কিন্তু খেলে এসছে। এবং বারবার আমি দেখে এসেছি যে নিউজিল্যান্ড দে ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ স্টার। তাদের দলে কিন্তু সেরকম কোনো স্টার কখনোই ছিল না, কিন্তু নিউজিল্যান্ড সবসময় একটা কালেকটিভ পারফরমেন্স করে এসছে, সেটা ব্যাটে হোক, সেটা বলে হোক, সেটা ফিল্ডিংয়ে হোক। এবং যার ফলে নিউজিল্যান্ড কিন্তু আইসিসি ইভেন্টে সবসময় একটা ডোমিনেট করে এসছে। এবং যদি ইন্ডিয়ার সাথেও হেড টু হেড দেখা যায়, আইসিসি ইভেন্টে 19 বার ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের খেলা হয়েছে, সেখানে 11 বার কিন্তু নিউজিল্যান্ড জিতেছে, 11 বার। এবং টি-20 বিশ্বকাপে 3 বার খেলা হয়েছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, 3 বারই নিউজিল্যান্ড জিতেছে। অর্থাৎ আইসিসি ইভেন্টগুলোতে কিন্তু নিউজিল্যান্ড ডোমিনেট করেছে। বাট দ্যাটস দ্য পাস্ট, টুডে ইজ দ্য নিউ ডে, নিউ ম্যাচ, নিউ ফাইনাল। যদি ধারে ভারে দুটো দলকে দেখা যায়, ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার জেতা উচিত। সাম্প্রতিককালে নিউজিল্যান্ড ইন্ডিয়াতে এসেছিল 5টা টি-20 ম্যাচের সিরিজ খেলতে, বাই ল্যাটারাল সিরিজ, সেখানেও ইন্ডিয়া 4-1 সিরিজ জিতেছিল। বাট দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ, এখানে প্রেশার অনেক বেশি, পুরো জনসমর্থন ইন্ডিয়ার ফেভারে থাকবে। সেমিফাইনালে নিউজিল্যান্ড একটা আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে এসছে। সাউথ আফ্রিকা, যারা মোস্ট ফেভারিট ছিল এই ওয়ার্ল্ড কাপে, তাদের একদম নকআউট করে দিয়েছে। সুতরাং নিউজিল্যান্ডকে তুমি কখনো হালকাভাবে নিতে পারবে না। মানে তাদের দলে কিন্তু ওই সেরকম ক্রিকেটার রয়েছে যারা ম্যাচ
যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে, সেটা বল করে হোক, সেটা ব্যাট করে হোক। হয়তো কোনো বিগ স্টার নেই, কিন্তু দে হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি। যেমন ফিন হ্যালেন্ড, টিম সাইফার, তাদের যে ওপেনার, এই ওয়ার্ল্ড কাপে যারা এই দুজনে এখনও পর্যন্ত ওপেনিংয়ে 463 রান করেছে ওপেনিং পার্টনারশিপে, মানে যেটা একটা রেকর্ড। সুতরাং এই টিম সাইফার, ফিন অ্যালেন, এরা কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটে মানে কখনো এসছে, কখনো বাদ গেছে, বাট এই ওয়ার্ল্ড কাপে দে আর লুকিং ডিফারেন্ট। ডেভিড কনওয়েকে বসিয়ে এই দুজন কিন্তু ওপেন করাচ্ছে, এবং যার ফল নিউজিল্যান্ড পাচ্ছে। জাদেজা, সরি, রাচিন রবীন্দ্র ভেরি ইউটিলিটি ক্রিকেটার, সেটা বল হোক, ব্যাট হোক। গ্লেন ফিলিপস ভেরি ইউটিলিটি ক্রিকেটার, মানে সেটা ব্যাট হোক, বল হোক, ফিল্ডিং হোক। ড্যারেল মিচেল, আউটস্ট্যান্ডিং রেকর্ড এগেনস্ট ইন্ডিয়া। জিমি নিসাম। সো দে হ্যাভ দ্যাট টাইপ অফ ক্রিকেটার যারা কিন্তু হয়তো সেরকম বিগ নেম নেই, কিন্তু ম্যাচ চেঞ্জ করার এবিলিটি তাদের মধ্যে রয়েছে। তুমি যদি দুটো দলকে কম্পেয়ার করো, মানে ইন্ডিয়া হয়তো অনেকটা স্ট্রং, তাদের ব্যাটিং অনেক স্ট্রং, অনেক বেশি ডিস্ট্রাকটিভ ইন্ডিয়ান ব্যাটিং। দুটো একদম মানে মাস্ট উইন ম্যাচ থেকে তারা উঠে এসছে, জিতেছে। সুতরাং ইন্ডিয়ান ব্যাটিং ইজ ভেরি কনফিডেন্ট, এটা প্রমাণিত। ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ডের বোলিংটা যদি তুমি দেখো, এই বোলিংটা কিন্তু ম্যাট হেনরি, লাকি ফার্গুসন, এরা দুটো ওপেনিং বোলার রয়েছে। এরপর স্পিনার হিসেবে মিচেল স্যান্টনার আসছে, যে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। এই টি-20 ওয়ার্ল্ড কাপে তুমি যদি মিচেল স্যান্টনারকে দেখো, খুব বেশি উইকেট কিন্তু পায়নি, কিন্তু ওর ইকোনমিক রেট দেখো 4, 4.5 এরকম, রানটা কাটকে দিচ্ছে। রাচিন রবীন্দ্র একটা লেফট আর্ম স্পিনার নিয়ে আসছে। গ্লেন ফিলিপস রয়েছে তার সাথে। ইশকদি অতটা পারফর্ম করছে না, বাট ভাইটাল টাইমে উইকেট নিয়ে নিতে পারে। সুতরাং নিউজিল্যান্ড দলেও কিন্তু দে হ্যাভ ভেরি গুড টি-20 বোলার, যারা বল হাতে, ব্যাট হাতে একটা কন্ট্রিবিউট করে দিতে পারে, সেটা গ্লেন ফিলিপস হোক, প্রাচীন রবীন্দ্র হোক। সো টি-20 ফরমেশনের জন্য দে হ্যাভ ভেরি গুড সাইড, ভেরি গুড সাইড নিউজিল্যান্ড। মানে তুমি কখনো তাদের আন্ডার এস্টিমেট করতে পারবে না, যেভাবে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে এসছে। সো এটা গেল নিউজিল্যান্ডের পয়েন্ট। সো ভেরি গুড সাইড, ভেরি গুড টি-20 সাইড, গুড বোলিং অ্যাটাক রয়েছে। তো নিউজিল্যান্ডকে তুমি কখনোই হালকাভাবে নিতে পারো না। এটা গেল নিউজিল্যান্ডের পয়েন্ট। ইন্ডিয়ার পয়েন্টে যদি আসি, দেখো ইন্ডিয়া, আমি আগেই বলেছি যে ইন্ডিয়া ভেরি ব্যালেন্স টি-20 সাইড। হ্যাঁ, কিছু জায়গা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। নাম্বার 1 সমস্যা বরুণ চক্রবর্তীর ফর্ম। যেহেতু ইন্ডিয়া 5টা বোলার নিয়ে খেলছে, এবং বরুণ চক্রবর্তী মানে যে ইন্ডিয়ার নাম্বার 1 টি-20 বোলার ছিল, তার ফর্ম যেহেতু খুব ভালো যাচ্ছে না, এক্সপেন্সিভ রয়েছে, সুতরাং একটা স্পিনার, তোমার যদি একটা মেইন স্পিনার অফ ফর্ম হয়ে যায়, তোমার পক্ষে সেটা কিন্তু স্ট্রাগল হতে পারে। তো এইখানে কি হতে পারে ভারতের পক্ষে? একটা অপশান যেটা আমার মনে হয় করা উচিত, আমি জানি না টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, বা বরুণকে আর একটা সুযোগ দেবে কিনা। আমার মনে হয় ইন্ডিয়ার বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকে নিয়ে আসা উচিত, কারণ ইউ হ্যাভ দ্য রিপ্লেসমেন্ট। তোমার বরুণ চক্রবর্তী পারফর্ম করতে পারছে না, কুলদীপ যাদবের মতো একজন বোলার তোমার হাতে রয়েছে, হি ইজ অলসো উইকেট টেকিং বোলার। সো আমার মনে হয় যে ফাইনাল ম্যাচে, এবং যেহেতু বরুণ চক্রবর্তীর কনফিডেন্টটা অনেকটা লো রয়েছে, স্বাভাবিক একটা বোলার যখন প্রত্যেক ম্যাচে এত এক্সপেন্সিভ হচ্ছে, কনফিডেন্টটা অনেক কম রয়েছে। সব বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকে নিয়ে আসা উচিত। এবার সেটা টিম ম্যানেজমেন্ট কোনো চেঞ্জেস করবে কিনা, বা উইনিং কম্বিনেশনে নিয়ে যাবে কিনা, মানে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো ইঙ্গিত টিম ম্যানেজমেন্টের থেকে পাওয়া যায়নি যে বরুণকে রিপ্লেস করা হবে। গতকালও বরুণ চক্রবর্তী নেটে অনেকক্ষণ বল করেছে। সো যদি না ফাইনালের আগে সাডেনলি কোনো মানে চেঞ্জেস আসে, যেটা গৌতম গম্ভীর করে, এবং গৌতম গম্ভীর সবসময় আরেকটা জিনিসও করে, হি প্রেফার্স দ্যাট কাইন্ড অফ দ্য বোলার হু ক্যান ব্যাট, মানে যে বোলারগুলো ব্যাটও করতে পারে।
কারণ গৌতম গম্ভীরের একটা আমরা দেখেছি স্ট্র্যাটেজি রয়েছে যে ব্যাটিংটাকে মজবুত করা। সেক্ষেত্রে কি ওয়াশিংটন সুন্দর আসতে পারে? আমার মনে হয় না যে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে কোনো আলোচনা হবে। একটা সম্ভাবনা রয়েছে যে টিম ম্যানেজমেন্ট হয়তো মনে করতে পারে যে যেহেতু বরুণ চক্রবর্তী ইন্ডিয়ার নাম্বার 1 বোলার ছিল, উইকেট পেয়েছে অনেক, সাডেনলি তার অফ ফর্ম হয়ে গেছে বা তাকে সাডেনলি ড্রপ করে আমি নতুন কোনো বোলার আনবো না, আমি উইনিং কম্বিনেশনেই যাব, তো বরুণকে খেলানো হতে পারে। এবং গুজরাটের উইকেটটা যেহেতু একটু স্লো উইকেট হয়, আমরা গুজরাটের উইকেটটা দেখেছি একটু স্লো হয়, সেখানে বরুণ চক্রবর্তী এফেক্টিভ হতেও পারে। তো এই কম্বিনেশনে বরুণ চক্রবর্তী হয়তো খেলে দিতে পারে। বাট পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো কুলদীপের সাথে যাওয়া উচিত। কারণ তুমি 5টা বোলার নিয়ে খেলছো, তোমার একটা মেন স্পিনার যদি এক্সপেন্সিভ হয়ে যায় এবং এরম একটা ফাইনাল, এরম একটা প্রেশার, এত দর্শক, বরুণ চক্রবর্তী তার কনফিডেন্ট লেভেলটা কী জায়গায় রয়েছে সেটাও আমরা জানি না, সেক্ষেত্রে আমার মনে হয় যে রিপ্লেস করে দেওয়াটা ভালো। না হলে তোমাকে 6 নম্বর বোলার শিবম দুবেকে আনতে হবে। অ্যাজ এ বোলার তুমি শিবম দুবের উপরে খুব বেশি এক্সপেক্ট না করাই ভালো। যখন যদি ম্যাচ খুব ক্লোজ হয়ে যায়, তোমার মেন স্পিনার যদি এক্সপেন্সিভ হয়ে যায়, শিবম দুবেকে দিয়ে তুমি কিন্তু ওই জায়গাটা আটকাতে পারবে না। এবার কুলদীপ যাদব এলেও যে মার খাবে না তা নয়, বাট একটা ট্রাই আমরা করতে পারি, যেহেতু কুলদীপ অনেক এক্সপিরিয়েন্স বোলার। দেখা যাক। আর আমার মনে হয় না কোনো চেঞ্জেস ইন্ডিয়া করবে। অভিষেক শর্মাকে অনেকে বলছে, বাট আমি গতকালই বলেছি যে অভিষেক শর্মাকে চেঞ্জ করার দরকার নেই, তার কারণগুলো আমি ব্যাখ্যা করেছি। তো এই একটা চেঞ্জেস হতে পারে ইন্ডিয়া টিমে, আমি এক্সপেক্ট করতে পারি। এবার গুজরাট টিম উইকেট দেখো, আহমেদাবাদের যে উইকেট, নর্মালি সেই উইকেটে আমি যেটা দেখছিলাম যে যারা আগে ব্যাট করে তারা জেতে। এইবার T20 ওয়ার্ল্ড কাপও আমরা দেখেছি যারা আগে ব্যাট করে তারা জেতে। এবং এই উইকেটটা কিন্তু এখানে অ্যাভারেজ স্কোর হচ্ছে 185 বা 180। সুতরাং এটা যদি আমি এক্সপেক্ট করি 200, 220 বা 230-এর উইকেট কিন্তু নয়। মানে মুম্বাইতে যেরকম আমরা রান ফোয়ারা দেখেছিলাম, সেরকম রান ফোয়ারা এই উইকেটে আমরা দেখব না। 180 বা 185-এর উইকেট। এবং উইকেটটা একটু মানে আমরা দেখেছি এখানে যারা স্লো মিডিয়াম পেস বোলার, মানে তুমি যদি কম্পেয়ার করো, এখানে জোরে বোলাররা বেশি উইকেট পায় স্পিনারদের থেকে। এবং সেই জোরে বোলারদের মধ্যে যারা একটু স্লো বোলার, ধরো 120 বা 108 অ্যাভারেজ মিডিয়াম পেস বল করে, স্লো মিডিয়াম পেস বল করে, তারা কিন্তু বেশি সাকসেসফুল এখানে। অর্থাৎ উইকেটটা কোথাও গিয়ে একটু স্লো বোলারদের হেল্প করে বলটাকে স্লো বোলিং করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হার্দিক পান্ডে বা বুমরা, এরা কিন্তু যেতে বুমরা মধ্যে অনেক ভ্যারিয়েশান রয়েছে, সাকসেস হতে পারে। সুতরাং এই উইকেটটা স্লো হয়। প্রশ্ন হবে এখানে টসে জিতলে কী করা উচিত। গুজরাটের যে রেকর্ড, সেখানে যারা আগে ব্যাট করে তারা জেতে এবং অ্যাভারেজ স্কোর 185। সুতরাং 190 বা 185 রান এখানে একটা উইনিং স্কোর হতে পারে, যেহেতু উইকেটটা পরের দিকে কিছুটা স্লো হয়ে যায়। ডিউ ফ্যাক্টর কিছু থাকে না, বাট উইকেটটা স্লো হয়ে যায়। পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে আগে ব্যাট করাটা কিন্তু উচিত। কারণ এখানে একটা প্রেশার থাকবে। যদি তুমি 180, 190 করে দাও, উইকেট যদি পরের দিকে একটু স্লো হয়ে যায়, এটা একটা বিগ ফাইনাল, এখানে প্রচুর দর্শক আসবে, সেই প্রেশারটা অনেক ক্ষেত্রে হ্যান্ডেল নাও হতে পারে। সুতরাং আগে ব্যাট করে নেওয়াটা উচিত। সেখানে 180 বা 190 রানও যদি তুমি করো, পরে যে দল ব্যাট করবে, এই যে প্রেশার প্রায় 10-11 করে রান করা, সেটা তাদের পক্ষে একটা প্রেশার হয়ে উঠতে পারে। ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজি নেওয়া উচিত, দেখো নিউজিল্যান্ডের এখনও পর্যন্ত বোঝা গেছে যে ফিন অ্যালেন, যিনি সেমিফাইনাল ওরম একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, টিম সাইফার দেয়ার মেন, যারা একটা দুর্দান্ত স্টার্ট দিয়ে দেয়। ইন্ডিয়া কিছু অপশনাল ভাবতে পারে। আমার মনে হয় ফিন অ্যালেন বা টিম সাইফার যখন আসবে, তুমি স্পিনার দিয়ে স্টার্ট করতে পারো। একদিকে তুমি বুমরাকে আনলে, একদিকে তুমি বরুণ চক্রবর্তী বা অন্য স্পিনারকে, ওয়াকসার, এদেরকে ইউজ করতে পারো। কারণ টিম সাইফার, ফিন অ্যালেন, এরা পছন্দ করে যে বলটা ব্যাটে আসুক। সেমিফাইনালে ফিনালের ওরম ইনিংস খেলেছে, টিম সাইফার খেলেছে, কারণ বলটা ইডেনে খুব ব্যাটে আসে, ফার্স্ট আসে। মানে একটু স্লো বল আসে, মানে যেটা গুজরাটের উইকেটের ট্র্যাডিশন। সেখানে তুমি অক্ষর প্যাটেল, তাকে দিয়ে ওপেনিং করিয়ে দিলে 1 ওভার 2 ওভার দেখো,
স্পিনারদের দিয়ে, স্লো বোলার দিয়ে, যাতে ফিন অ্যালেন বা টিম সাইফার স্ট্রোক খেলতে না পারে। এবং এরা এমন প্লেয়ার, যদি স্ট্রোক খেলতে না পারে এরা মারতে যাবে, ঝুঁকি নেবে, আউট হতে পারে। সুতরাং এই স্ট্র্যাটেজি ইন্ডিয়ার নেওয়া উচিত, যে একটু স্লো বোলার দিয়ে ইন্ডিয়া স্টার্ট করলো, গিয়ে এই যুগটাকে ভেঙে দিল। এই স্ট্র্যাটেজিগুলো আমার মনে হয় ইন্ডিয়ার নেওয়া উচিত, কেন নিউজিল্যান্ড ইজ ডিপেন্ডিং অন দিস টু ইনিশিয়ালি। এটা হলো ইন্ডিয়া। তো আমার পয়েন্ট, যে ইন্ডিয়াকে ব্যাট করুক, এবং যদি একটা স্কোর পুট করে দিতে পারে বোর্ডে, যেটা ইন্ডিয়া করেওছে আমরা দেখেছি, তাহলে কিন্তু মানে নিউজিল্যান্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে। এবং ইনিশিয়ালি স্পিনার দিয়ে ইন্ডিয়া 1 ওভার বা 2 ওভার করা, যাতে ফিন অ্যালেন টিম সাইফারকে ফেরাতে পারে। এবার ফেভারিট দেখুন, ইউ অল এক্সপেক্ট নিউজিল্যান্ড ইজ ভেরি গুড সাইড, ভেরি গুড টিম, বাট স্টিল আমি মনে করি এই ম্যাচে ইন্ডিয়া ফেভারিট। হ্যাঁ, নিউজিল্যান্ড ভালো সাইড, যখন তখন একটা আনএক্সপেক্টেড রেজাল্ট করে দিতে পারে, সেমিফাইনালে দেখেছি। বাট ওভারঅল অ্যাজ পার দ্য ব্যাটিং, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনফিডেন্ট, ইন্ডিয়া যেভাবে দুটো ম্যাচ জিতে এসছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের থেকে, এবং নিউজিল্যান্ডের বোলিং আমার খুব আহামরি কিছু মনে হয়নি স্পিনারদের দিয়ে। এর থেকে আমার মনে হচ্ছিল ইংল্যান্ডের স্পিনারটা অনেক স্ট্রং। সো ইন্ডিয়া ইজ ফেভারিট ইন দিস ম্যাচে। আমি ইন্ডিয়াকে 60 রাখবো, নিউজিল্যান্ডকে 40 রাখবো, মানে 40% নিউজিল্যান্ডকে রাখবো। যদি না নিউজিল্যান্ডে কোনো ব্যাটসম্যান, সেটা মানে ফিন অ্যালেন হতে পারে, টিম সাইফার হতে পারে, বা ড্যারেল মিচেল হয়ে যেতে পারে একটা সময় গিয়ে, মানে বিভৎস কিছু ম্যাচ উইনিং না খেলে, তাহলে ইন্ডিয়া 60, নিউজিল্যান্ড 40। And as per that both team combination, India is much more superior side. আমার এটা মনে হয়। এবার কে ভালো খেলবে কে খারাপ সেই প্রেডিকশানে আমি যাবো না, বাট ইন্ডিয়া ইজ ফেভারিট। স্পোর্টস কেজের এই এপিসোডটা এই পর্যন্ত। আবার খেলা হয়ে গেলে অ্যানালিসিস করতে আর একটা এপিসোড নিয়ে আসবো। নমস্কার।